আমাদের এই শিক্ষা ব্যবস্থায় দেখতে পাই এই শিক্ষার্থীরা একই জিনিস বারবার পড়ে, কিন্তু আলিম পাস করার পরে, ফাজিল পাস করার পরে, কামিল পাস করার পরেও একজন মাদ্রাসা শিক্ষার্থী ভালোভাবে সে আরবিতে কথা বলতে পারে না, আরবির মৌলিক উসুলগুলো জানে না। আমাদের যারা শিক্ষকরা আছে তাদেরকে যেভাবে প্রশিক্ষিত করা দরকার সেই প্রশিক্ষণের আওতাও তাদেরকে নিয়ে আসা হয় না। এবং এই মাদ্রাসার যে কাজ, মৌলিক কাজ, প্রত্যেকটা জিনিসের অবশ্যই আমার এখানে অনেক থাকবে, কিন্তু মাদ্রাসার মৌলিক কাজ হচ্ছে আলেম তৈরি করা। সে আলেম তৈরি করার জন্য যেভাবে স্টুডেন্টদেরকে গ্রুমিং করা দরকার, সেই গ্রুমিংয়েরও পর্যাপ্ত অভাব আমরা দেখতে পাই। আমাদের ফাজিল এবং কামিল যেই মাদ্রাসাগুলো আছে সেটার ভঙ্গুরতা আমরা দেখতে পাই। একাডেমিক এনভায়রনমেন্ট নাই, গবেষণার পরিবেশ নাই। একই সাথে শিক্ষার্থীদেরকে যে প্রণোদনা দেওয়া আলেম হওয়ার জন্য, তাদেরকে উদ্বুদ্ধ করা, এবং যারা মুহাদ্দিস আছে, যারা প্রভাষক আছে, তাদেরকে যেভাবে প্রণোদনা দেওয়া দরকার, তাদেরকে যেভাবে প্রশিক্ষিত করা দরকার, তাদেরকে যেভাবে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা দরকার, সেই জায়গায় আমরা দেখতে পাই। একই সাথে তাদেরকে ভাষাগত জায়গায় তাদেরকে দক্ষ করে তোলা, সেটা আরবি, ইংরেজি, বাংলা, সব জায়গায় সেই জায়গায় যথাযথ প্রশিক্ষণের আমরা অভাব দেখতে পাই। এগুলোর মূল সমস্যা হচ্ছে আমাদের পরিকল্পনার অভাব। আমাদের শিক্ষা ব্যবস্থায় এটাকে আমরা আগের যে শিক্ষা ব্যবস্থা সেই অবস্থায় রেখে দিয়েছি, এবং আগের যে শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ফ্রেমিং করা হয়েছে, যেভাবে আদানি করা হয়েছে, সে অবস্থা থেকে এখনো পরিপূর্ণভাবে আমরা মুক্তি পাইনি। কিছু চেষ্টা চলমান আছে, কিন্তু এইভাবে হবে না। আমরা যদি আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজাতে না পারি, তাহলে আমাদের এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত মানের শিক্ষার্থী তৈরি হবে না, এবং এই শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত হবে না। তো সে কারণে আমাদের আহ্বান থাকবে, আমাদের এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানো দরকার। একজন মাদ্রাসা শিক্ষার্থী সে সব কিছুর তার মধ্যে একটা হোলিস্টিক নলেজ তৈরি হবে। সে যেমন কোরআন হাদিসের যেমন তার ডেপথ নলেজ থাকবে, একই সাথে তার ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি থেকে শুরু করে সব বিষয়ে তার সম্যক ধারণা থাকবে। একই সাথে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তার একদম ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকবে, এবং যার যে দিকে যার আগ্রহ আছে সে অনুযায়ী তাদেরকে সেই পরিবেশ নিশ্চিত করা হবে। আমরা বিভিন্ন দেশের মডেল যদি দেখতে পাই, মালয়েশিয়া, টার্কি এবং মিডল ইস্টে, সেখানকার কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরাই তাদেরকে এমনভাবে গ্রুমিং করা হয়, তারাই বড় বড় বিজ্ঞানী তৈরি হচ্ছে। একই সাথে সে বড় বড় ইসলামিক স্কলার হচ্ছে, সে একই সাথে বড় সাহিত্যিক হচ্ছে, সে একই সাথে বড় পররাষ্ট্র নীতিবিদ হচ্ছে, সে বড় অর্থনীতিবিদ হচ্ছে। তো এইভাবে যদি আমরা তাদের যে মডেল, সেই মডেলগুলো এবং আমাদের এই মডেল যদি নতুনভাবে আপডেট করতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশের মাদ্রাসা যে শিক্ষার্থী আছে তাদের মধ্যে যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে মাদ্রাসা শিক্ষার্থীরাই তাদের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশের তাদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশের নেতৃত্ব আমরা বের করতে পারবো। এবং একই সাথে আমাদের অন্যান্য যে শিক্ষা ব্যবস্থা আছে, আমাদের বিশেষ করে স্কুল এবং একই সাথে আমাদের ইংলিশ মিডিয়ামের যে শিক্ষা ব্যবস্থা, সেটাকে নতুনভাবে ঢেলে সাজানো দরকার। বর্তমান যুগের চাহিদার আলোকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার, এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় যে পরিমাণ বাজেট দেওয়া দরকার আমরা দেখতে পাই তা অনেক বেশি ঘাটতি। বিশ্ববিদ্যালয়গুলোতেও আমরা ঘাটতি দেখতে পাই। তা আমরা চাই এই নতুন বাংলাদেশে আমাদের সবচেয়ে বেশি ফোকাস থাকবে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর, এবং এখানে কোনো ধরনের বৈষম্য তৈরি করা হবে না। একজন মাদ্রাসা শিক্ষার্থী তার ন্যায্য অধিকার পাবে, তার মেরিটোরিয়াসের ভিত্তিতে, তার মেধার ভিত্তিতে সে যেখানে যাওয়ার যোগ্য সেখানে তাকে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। একই সাথে একজন স্কুলের শিক্ষার্থী, একজন ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী, একজন কওমি মাদ্রাসার শিক্ষার্থী, সবার তাদের মেধার ভিত্তিতে, তাদের ন্যায্যতার ভিত্তিতে তাদেরকে সমভাবে তাদের অধিকার দেওয়া হবে। আমরা সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।